ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো রোজ এসএসসির ভিডিও আপলোড করার কথা দিয়েছি, তাই সারাদিন অনেক রকম কাজের মাঝেও আপনাদের জন্য ভিডিও বানানো, পিএইচডির কাজ, পড়ানো, লেখালেখি ইত্যাদি ইত্যাদি। তো সারাদিন দৌড়ঝাঁপ করেও দিনের শেষে আপনাদের জন্য, যারা বাড়িতে বসে পড়াশোনা করছেন, কোচিং ছাড়া পড়ছেন, তাদের জন্য আমি সময় দেওয়ার চেষ্টা করছি। তো একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমারও প্রাপ্য, যাই হোক আপনাদের ওপর। তো আজকে আমরা যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইউরোপের ইতিহাসের জন্য, সেটা হচ্ছে 1830 এবং 1848 খ্রিস্টাব্দের বিপ্লব। ওকে, তো জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লব, এই শব্দগুলো আশা করি আপনারা শুনেছেন। তো এখান থেকে কিন্তু প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ওকে, তো ইম্পর্টেন্ট একটা টপিক, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, এইবার 1830 এবং 1848 বিপ্লব বলতে গেলে এর মূল কারণটা কি, মানে 1830 বা 48 এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল কি না, ইউরোপে জাতীয়তাবাদের প্রসার ঘটানো, জাতীয়তাবাদের উত্থানকে ত্বরান্বিত করা। ওকে, আমরা যদি আগের ক্লাসটাকে একটু ফোকাস করি, যারা ক্লাসটি দেখেছেন ভিয়েনা কংগ্রেস এবং মেটার্নিকের ওপর, তারা দেখে থাকবেন যে মেটার্নিক ছিলেন একজন রক্ষণশীল মানসিকতার লোক, তাই তো? তিনি রাজতন্ত্রে বিশ্বাস করছেন, তিনি রক্ষণশীল, অর্থাৎ তিনি কোথাও গিয়ে একটা স্বৈরাচারী একটা শাসক বলা যেতে পারে। কারণ তিনি একটা পুরনোপন্থী ভাবধারাতে বিশ্বাস করতেন, জাতীয়তাবাদী যে উত্থান সেটাকে তিনি থামানোর চেষ্টা করছেন। তো এর এগেনস্টই 1830 এবং 1848 সালে বিপ্লব ঘটছে। ওকে, তো যে বিপ্লবটা উদারনীতিবাদের হয়ে কথা বলছে, যে বিপ্লবটা গণতন্ত্রের হয়ে কথা বলছে, যে বিপ্লবটা ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের হয়ে কথা বলছে। ওকে, তো বেসিক্যালি মেটার্নিকের যে নীতি, রক্ষণশীল নীতি, তার এগেনস্টে এই বিপ্লব দুটোর একটা ব্যাপক ভূমিকা আছে। ওকে, তো 1830 সালের বিপ্লব এবং 1848 সালের বিপ্লব, 1848 সালটাকেই বলা হচ্ছে বিপ্লবের বছর, ইয়ার অফ রেভলিউশনস। ওকে, একটু খেয়াল রাখবেন। তো এই নোটে আমরা বেসিক্যালি এই দুটো বিপ্লবের কারণ, কেন হচ্ছে, তার ফলাফল কি, জাতীয়তাবাদ, এই প্রসঙ্গ যেটা আপনাদের পুরো হুবহু এসএসসি সিলেবাসে আছে, সেই সংক্রান্ত আলোচনা করব। ওকে, তো সঙ্গে থাকুন। আচ্ছা, 1830 সালে বিপ্লবটা কেন হচ্ছে প্রথমে আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা দেখলাম 1814-15 নাগাদ নেপোলিয়নের পতন ঘটছে এবং 1814-15 নাগাদ ইউরোপে ভিয়েনা কংগ্রেস হচ্ছে। এবং ভিয়েনা কংগ্রেসে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিলে কি করলেন না, একটা রক্ষণশীল শাসনতন্ত্রের হয়ে কথা বলছেন। ওকে, তো সেই রক্ষণশীল রাজতন্ত্রের হয়ে কথা বলার যে ভয়েসটা আমরা মেটার্নিকের মুখ থেকে শুনলাম, তার এগেনস্টে গিয়ে এই 1830-এর বিপ্লব, যে বিপ্লবটা উদারনীতিবাদের কথা বলছে, যে বিপ্লবটা জাতীয়তাবাদের কথা বলছে, বা লিবারালিজম বা ন্যাশনালিজমের কথা বলছে। ওকে, তো আমরা যদি একটু মন দিয়ে দেখি, 1830 সালে বিপ্লবটা মোটামুটিভাবে ফ্রান্সে শুরু হয়, কিন্তু এই বিপ্লব মানে একটা জায়গাতেই শুধু সীমায়িত ছিল না, মানে একটা জায়গা বা একটা অঞ্চলেই লিমিটেড ছিল না, বিভিন্ন অঞ্চলে এরা একটা প্রসারণ দেখা যাচ্ছে। কেন হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে কি না, ফ্রান্সে আমরা যদি দেখি আবার রাজতন্ত্র ফিরে এসেছে, পূর্ব রাজবংশ, এবং সেখানকার রাজা দশম চার্লস, তিনি খুব স্বৈরাচারী শাসক ছিলেন। ওকে, নিজের মতো শাসন করছেন। ওকে, পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছেন, সংবাদপত্রের যে স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সেটাকেও কোথাও গিয়ে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। এবং নির্বাচনী অধিকার, মানে সকলে যে নির্বাচনে দাঁড়ানো এবং নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, সেটাও কোথাও গিয়ে কি করা হচ্ছে না, প্রশমিত করে দেওয়া হচ্ছে বা সংকুচিত করে দেওয়া হচ্ছে। তো এর বিরুদ্ধে গিয়ে জনগণ একটা জাতীয়তাবাদী বিপ্লব ঘটাচ্ছে 1830 সালে। ওকে, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে শ্রমিকদের দারিদ্রতা এবং বেকারত্বের হার বেড়ে যাওয়া, এর এগেনস্টে গিয়েও আমরা দেখতে পাচ্ছি 1830 সালে বিপ্লব ঘটছে। এবং থার্ড হচ্ছে একটা ভাষা, একটা সংস্কৃতি, একটা ঐতিহ্যের একটা ঐক্যতার দাবিতে, জাতীয়তাবাদী একটা দাবিতে নতুন করে বিভিন্ন দেশে কি হচ্ছে না, জাতীয়তাবাদের একটা স্ফুরণ দেখা যাচ্ছে। তো মোটামুটি রক্ষণশীল শাসনের বিরুদ্ধে ক্ষোভ, অর্থনৈতিক সমস্যা, জাতীয়তাবাদী চেতনা, এই কারণে 1830 সালে বিপ্লব হচ্ছে ইউরোপে। ওকে, এবং ইউরোপে ফ্রান্সে যে বিপ্লবটা হচ্ছে সেটা বেসিক্যালি জুলাই মাসে হচ্ছে, যে কারণে এটাকে অনেকাংশে জুলাই বিপ্লব বলে দিই। 1830 সালে বিপ্লব মানেই শুধু জুলাই বিপ্লব এমনটাও নয়, যে কারণে আমি টপিকের নামটাই দেখবেন 1830 এবং 1848-এর বিপ্লব রেখেছি। ওকে, তো 1830-এর জুলাই বিপ্লব ফ্রান্সে হচ্ছে। ওকে, ফ্রান্সে জুলাই মাসে হচ্ছে। তো কেন হচ্ছে না, রাজা দশম চার্লস
তার এগেনস্টে হচ্ছে, কারণ তিনি স্বৈরাচারী ছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছেন। তো তার বিরুদ্ধে বিপ্লব হচ্ছে ফ্রান্সে, এবং দশম চার্লস পদত্যাগ করলেন এবং লুই ফিলিপ ক্ষমতায় এলেন। ওকে, তো ফ্রান্সে একটা বিশাল বড় কিন্তু পরিবর্তন এলো। ওকে, এবং ফ্রান্সের রাজাই আবার ক্ষমতায় এলো, কিন্তু যে রাজা ক্ষমতায় এলেন তিনি সাংবিধানিক রাজতন্ত্রের ক্ষমতার যে বল, সেই ক্ষমতার বলে আসছেন। ওকে, মানে পিওর যে রাজতন্ত্রের শাসন সেটা নয়, এখন যে রাজতন্ত্রটা আসছে সেটা বেসিক্যালি কনস্টিটিউশনাল মোনার্কি। ওকে, একটু খেয়াল রাখবেন। ফ্রান্সে জুলাই বিপ্লব হচ্ছে 1830 সালে। 1830 সালে বেলজিয়ামেও বিপ্লব হচ্ছে। বেলজিয়ামে বেসিক্যালি আমরা যদি দেখতে পাই, বেলজিয়াম নেদারল্যান্ডের থেকে আলাদা হচ্ছে। ঠিক আছে, আমরা ভিয়েনা কংগ্রেসের ক্লাসটি যারা করেছেন সেখানে দেখবেন নেদারল্যান্ড এবং বেলজিয়াম কোথাও এক হয়ে গেল, আমরা ভিয়েনা কংগ্রেসের পরে পরে দেখলাম। কিন্তু 1830-এ বিপ্লবের হাত ধরে কি হচ্ছে, বেলজিয়াম নেদারল্যান্ডের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করছে নিজেকে, এবং এখানকার প্রথম রাজা হচ্ছেন লিওপোল্ড প্রথম। ওকে, লিওপোল্ড প্রথম 1831 সালে তিনি রাজা হলেন। এটিও খেয়াল রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, পোল্যান্ডেও বিদ্রোহ হচ্ছে 1830 সালে, নভেম্বর বিদ্রোহ বলা হচ্ছে পোল্যান্ডের বিদ্রোহকে। পোল্যান্ডে কি হচ্ছে না, রাশিয়ায় পোল্যান্ডের একটা শাসনের প্রভাব ছিল। ওকে, পোল্যান্ডে বেসিক্যালি রাশিয়ার রাজারা শাসন করছিলেন, তো তাদের এগেনস্টে বিপ্লব হচ্ছে, কিন্তু সেখানে রাশিয়ার মানুষজনরা এই বিপ্লবটাকে দমন করছে, কিন্তু একটা জাতীয়তাবাদী বিপ্লব পোল্যান্ডেও দেখা যাচ্ছে। ওকে, 1830 সালে খেয়াল রাখবেন। ইতালি জার্মানিতেও ছোটখাটো বিপ্লব হচ্ছে, যেগুলো সফল হয়নি, কিন্তু 1830-এ জাতীয়তাবাদী বিপ্লব ইতালি জার্মানিতেও দেখা যাচ্ছে। ওকে, তো এই মোটামুটি 1830-এর বিপ্লবের যদি আমরা একটা ক্রমানুপুঞ্জি বলি, বা 1830-এর বিপ্লবে কি কি ঘটেছিল মেজর জায়গা, এই হচ্ছে মোটামুটি মেজর জায়গা, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতেই হবে। ওকে, প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে, ওয়ান লাইনার কমন সোজা প্রশ্ন আসবে, কিন্তু সেগুলো পড়া থাকতে হবে, না পড়া থাকলে সবই কঠিন। ওকে, তো জটিল বিষয়টা সহজে পড়ার জন্য, এবং ইউরোপ যেহেতু আমরা পড়ি না, সেই কারণেই আমি বারবার ইউরোপের ইতিহাসটাকে আগে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে। যারা নিজেরা পড়ছেন, বাড়িতে পড়ছেন, কোচিং ছাড়া পড়ছেন, তাদের জন্য বারবার এই কথা বলার উদ্দেশ্য একটাই, কারণ নিজের প্রস্তুতিতেও কিন্তু পাস করা যায়। ওকে, কারণ আজকে এই ক্লাস, আজকে ওই ক্লাস, আজকে এই কোচিং এর নোটস, আজকে ওই কোচিং এর নোটস, বা আজকে এই বই কালকে ওই বই, এরকম দেখলে কিন্তু পাস করা মুশকিল। সবসময় মাথায় রাখবেন, পরীক্ষার প্রিপারেশন হতে হবে, যে কোনো পরীক্ষার। আমি এমএ করতে করতে নেট সেট পাস করেছি, আমার অভিজ্ঞতা বলে যে কোনো পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটি। ওকে, কোয়ালিটেটিভ স্টাডি দরকার। মানে একই জিনিস, এই ভিডিওটা আপনি 2-3 বার দেখুন, বা 9-10-এর টেক্সট বই সেটা বারবার পড়ুন, তাতে আপনার বেশি লাভ হবে। একদিন এই মেটেরিয়ালস, একদিন ওই মেটেরিয়ালস, এইরকম পড়াশোনা করলে কিন্তু খুব মুশকিল। কোয়ান্টিটেটিভ মেটেরিয়ালস বা কোয়ান্টিটেটিভ স্টাডি করলে কিন্তু বড় পরীক্ষায় পাস করা মুশকিল। সবসময় পরীক্ষার নজরটা দিতে হবে, বা পরীক্ষা প্রিপারেশনটা হতে হবে কোয়ালিটেটিভ। ওকে, মানে গুণগত দিক থেকে প্রিপারেশনটাকে ভালো করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। আচ্ছা, 1830 সালে বিপ্লব তাহলে কোথায় কি হলো, একটু যদি আমরা একটা টেবিলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 1830 সালে জুলাই বিপ্লব হচ্ছে ফ্রান্সে, সেখানে দশম চার্লস তার পতন ঘটছে এবং লুই ফিলিপ শাসনে এলেন, একটা সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, তাই তো। বেলজিয়ামে কি হচ্ছে, নেদারল্যান্ড থেকে আলাদা হচ্ছে, স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা হচ্ছে, এবং আলাদা একটা রাষ্ট্র হচ্ছে বেলজিয়াম। ওকে, পোল্যান্ডে কি দেখলাম, রাশিয়ার বিরুদ্ধে নভেম্বরে বিপ্লব করছে, কিন্তু সেই বিপ্লবটা কোথাও গিয়ে দমিত হচ্ছে, কিন্তু পোল্যান্ডে একটা জাতীয়তাবাদী বিপ্লব দেখা যাচ্ছে। এই মোটামুটি 1830 সালের মূল ঘটনা। ওকে, 1848-এর বিপ্লব যদি দেখি, 1848-এরও জাতীয়তাবাদী বিপ্লব শুধুমাত্র ফ্রান্সে হয়নি। মানে 1848 বিপ্লব মানেই ফেব্রুয়ারি বিপ্লব এরকম বলে থাকি আমরা, সেটা কিন্তু ভুল, ভ্রান্ত ধারণা, সেটা আশা করি ক্লিয়ার হচ্ছে। 1830 সালে বিপ্লব মানেই জুলাই বিপ্লব, এই ধারণাটাও ভুল। ওকে, তো 1848 সালে বিপ্লব সেটাও বিভিন্ন দেশে হচ্ছে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি। ওকে, তো কোথায় কি ঘটেছে, কেন ঘটেছে, সেই জায়গাটাও আমরা আজকে আলোচনা করব। ওকে, আচ্ছা, 1848 সালে বিপ্লব কেন হচ্ছে, প্রথম কারণ আমরা যদি বলি, রক্ষণশীল শাসক অস্ট্রিয়ার মেটার্নিক, তার এগেনস্টে বিপ্লব হচ্ছে অবশ্যই, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, রক্ষণশীল শাসক তারা রাজতন্ত্রকে সমর্থন করছে, সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করছে, গণতান্ত্রিক যে নিয়মকানুন সেগুলোকে তারা সীমায়িত করছে, সংকুচিত করছে, তো তার এগেনস্টে
এই যে রক্ষণশীল মানসিকতা, এই যে অর্থোডক্স মাইন্ডসেট, তার এগেনস্টে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহ হচ্ছে। ওকে, 1848 সালে। সেকেন্ড কারণ হচ্ছে 1840-এর দশকে ইউরোপে অনেক দেশে খাদ্য সংকট দেখা যাচ্ছে। ওকে, বিশেষ করে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। আয়ারল্যান্ডে আলু নিয়ে পটেটো ফেমাইন দেখা যাচ্ছে। বেকারত্ব বাড়ছে, শ্রমিক শ্রেণীর দুর্দশা বাড়ছে। এর কারণেও বিপ্লব দেখা যাচ্ছে। থার্ড কারণ হচ্ছে জাতীয়তাবাদী একটা প্রেরণা আসছে। যেমন আমরা দেখতে পাবো 19 শতকে আমরা যেরকম ভাবে বিপ্লব না দেখতে পাই ভারতবর্ষে, 20 শতকে এসে অর্থাৎ 1905 সালের বঙ্গভঙ্গ, তারপরে গান্ধী আসার পরে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী স্পৃহা কিন্তু বেশি মাত্রায় বাড়ছে। তেমনি 1840-এর দশকে ইউরোপের জনগণের মধ্যে একটা জাতীয়তাবাদী মানসিকতার নতুন করে রিব্যাক ঘটছে। ওকে, যে কারণে আবার বিপ্লব ঘটছে ইতালি, জার্মানিতে। ওকে, এবং আরেকটা কারণ হচ্ছে মানুষজন গণতন্ত্র, সমাজতন্ত্র এই সমস্ত নীতিতে বিশ্বাসী হয়ে উঠছে। রক্ষণশীল রাজতন্ত্রতে তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, তো যে কারণেও বিপ্লব হচ্ছে। তো 1848 সালে এই হচ্ছে বিপ্লবের কারণ, যেগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার কোথায় কি বিপ্লব হয়েছে? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব, 1848 ফেব্রুয়ারি মাসে বিপ্লব হচ্ছে। এবং কি, ফ্রান্সে বেসিক্যালি ফেব্রুয়ারি মাসে হচ্ছে 1848 সালের। এবং এখানে কেন হচ্ছে? ওই যে লুই ফিলিপকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো 1830 সালে, তিনিও রক্ষণশীল হয়ে উঠছেন। ওকে, তো তার এগেনস্টে প্যারিসে, ফ্রান্সের শহর প্যারিস, তো সেখানে বিদ্রোহ ঘোষণা ঘটছে এবং সেখানে নতুন করে দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা হচ্ছে। এবং রাজা হচ্ছেন লুই নেপোলিয়ান, যাকে বলা হচ্ছে নেপোলিয়ান তৃতীয়। ওকে, তো এই হচ্ছে ফ্রান্সের ঘটনা। জার্মানিতেও আমরা দেখতে পাচ্ছি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হচ্ছে গণতন্ত্রের সংস্কারের জন্য, ঐক্যের জন্য। এবং সেখানে বেসিক্যালি প্রাশিয়ার রাজা, তিনি এই পার্লামেন্টের প্রস্তাবকে নেগেট করছে বা প্রত্যাখ্যান করছেন। কিন্তু মনে রাখবে যে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হলো জার্মানিতে 1848-এর বিপ্লবের সূত্র ধরে। ইতালিতেও বিভিন্ন অঞ্চলে, অস্ট্রিয়াতে ইতালির একটা প্রভাব ছিল। ঠিক আছে, অস্ট্রিয়ার শাসন মানে মেটার্নিকের শাসন ইতালির বহু অংশে ছড়িয়ে পড়েছিল। তো সেই অঞ্চলগুলোতে বিশেষ করে সিসিলি, মিলান, এই সমস্ত অঞ্চলে অস্ট্রিয়ার বিরুদ্ধে বিপ্লব দেখা যাচ্ছে। গ্যারিবল্ডি, মাজ্জিনির মতো লিডার, তারা লিডার হিসেবে উঠে আসছে। আমরা যখন ইতালির ইউনিফিকেশন বা জার্মানির ইউনিফিকেশন, অর্থাৎ ইতালির ঐক্যকরণ বা জার্মানির ঐক্যকরণ পড়বো, তখন বিষয়টা আরো স্বচ্ছ হবে। তো কোথায় কি ঘটছে, মেজর ইনসিডেন্ট কি, এটা একটু খেয়াল রাখবে। ওকে, আমি পরে আশা করি একটা ছকও করা আছে যাতে তোমাদের সুবিধা হয়। অস্ট্রিয়াতে কি হলো? ভিয়েনাতে মেটার্নিকের শাসনের পতন ঘটছে 1848 সালে। তিনি সেই 1818 থেকে ক্ষমতায় ছিলেন প্রায় 30 বছর। ওকে, তো তার ক্ষমতার পতন ঘটছে। পাশাপাশি হাঙ্গেরি, চেক অঞ্চল বা অন্যান্য অঞ্চলের লোকজন নিজেদের স্বায়ত্ত শাসনের জন্য, নিজেদের শাসনের জন্য কথা বলছে। যেমন হাঙ্গেরিতে লুই কসুতের নেতৃত্বে বিদ্রোহ ঘটছে, বিপ্লব ঘটছে এবং জাতীয়তাবাদী একটা আন্দোলন ঘটছে এবং লুই কসুত হাঙ্গেরিকে স্বাধীন করার চেষ্টা করছেন। ওকে, তো এই মোটামুটি 1848 সালের বিপ্লব। এবং ইতালি, জার্মানিতে বিশাল বড় ইম্প্যাক্ট পড়ছে, যে কারণে আমরা 1870-এর দশকে দেখব ইতালির ইউনিফিকেশন এবং জার্মানির ইউনিফিকেশন ঘটছে বা ঐক্যকরণ ঘটছে। ওকে, তো এই মোটামুটি ধারণা। আমরা যদি একটু টেবিল আকারে দেখে নিই, তোমাদের সুবিধার্থে আমি টেবিলও করে দিয়েছি। ফ্রান্সে কি হলো? ফেব্রুয়ারি বিপ্লব, লুই ফিলিপের পতন ঘটলো, লুই নেপোলিয়ান ক্ষমতায় এলেন, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, গণতন্ত্র এবং উদারনীতিবাদের প্রসার ঘটছে। জার্মানিতে কি হলো? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হলো উদারনৈতিক নেতাদের দ্বারা, এবং জার্মান ঐক্যের জন্য যে স্পৃহা বা আকাঙ্ক্ষা, সেটা আরো জোরদার হচ্ছে। ওকে, ইতালিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে বিপ্লব হচ্ছে, মাজ্জিনি, গ্যারিবল্টির মতো নেতাদেরকে আমরা পাচ্ছি। ইতালিতেও জাতীয়তাবাদের উত্থান ঘটছে। অস্ট্রিয়াতে কি হচ্ছে? মেটার্নিকের পতন হচ্ছে, হাঙ্গেরিতে বিদ্রোহ করছে, লুই কসুত তিনি বিদ্রোহ করছেন এবং তাদের মধ্যেও একটা জাতীয়তাবাদী ভাবধারা, জাতীয় চেতনার উন্মেষ ঘটছে। তো এই মোটামুটি ঘটনা 1848 সালের বিপ্লবের। ওকে, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের সিলেবাসে আছে, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। ইউরোপে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ মানেটা কি? জাতীয়তাবাদ মানে কি? আমরা যেমন ভারতীয়, ভারতীয় একটা জাতি হিসাবে আমাদের একটা গর্ব হয়। তো জাতীয়তাবাদ মানে কি? এমন একটা মতাদর্শ যেখানে জনগণ তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্রের কথা বলবে। ওকে, স্বায়ত্ত শাসনের কথা বলবে। তো এইরকম একটা ধারণা 19 শতকের ইউরোপে আসছে এবং এর ক্ষেত্রে মেন কারণগুলো ছিল ফরাসি বিপ্লব,
তারপরে নেপোলিয়ান, রোমান্টিকতাবাদ ইত্যাদি ইত্যাদির ঘটনাগুলো। ওকে, আচ্ছা ইউরোপের জাতীয়তাবাদ কিভাবে গড়ে উঠছে? রিসোর্জিমেন্টো। ইতালিতে আমরা দেখতে পাচ্ছি, ইতালিতে ম্যাজেনি, ক্যাভুর, গ্যারিবল্ডি। ওকে, জার্মানিতে আমরা কাকে পাবো? পরবর্তীকালে বিসমার্ককে পাবো। ঠিক আছে, তো তাদের নেতৃত্বে জার্মানি, ইতালি এর 1870-71 দশকে ঐক্যকরণ হচ্ছে, তাদের ঐক্যবদ্ধ হচ্ছে। ওকে, হাঙ্গেরিতে লুই কসুত নেতৃত্ব দিচ্ছে। পোল্যান্ড, তারাও রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে সফল মানে আলাদা রাষ্ট্র হিসাবে হওয়ার যে বার্তা সেটা দেওয়ার চেষ্টা করছে। তো এই মোটামুটি এই সময়কাল। ওকে, জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু লিডারকে পাই, যেমন ইতালিতে পাচ্ছি ম্যাজিনিকে, যিনি ইয়ং ইতালি প্রতিষ্ঠা করছেন। ইতালিতেই পাচ্ছি কাউন্ট ক্যাভুরকে, তিনি পিডমন্ট সার্ডিনিয়াতে বিদ্রোহ করছেন। ইতালিতে গ্যারিবল্ডিকে পাচ্ছি, যিনি দক্ষিণ ইতালির মুক্তির চেষ্টা করেছেন। জার্মানিতে অটো ভন বিসমার্ককে পাচ্ছি, হ্যাঁ, যার রক্ত ও লৌহ নীতির কথা আমরা এই সময় পাবো। হাঙ্গেরিতে লুই কসুদের কথা পাচ্ছি, যিনি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তো এই মোটামুটি লিডারশিপ, যারা একটা ন্যাশনালিস্ট জায়গায় আমরা আমরা এশিয়া মহাদেশ বা আফ্রিকা মহাদেশে জাতীয়তাবাদী ভাবধারা যদি দেখি, সেটা 20 শতকে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে পরে বিভিন্ন দেশ স্বাধীনতা লাভ করা শুরু করছে, ভারতবর্ষ বা অন্যান্য দেশগুলো। ওকে, কিন্তু ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারাটা কিন্তু আরো বহু আগে, 1870, 1848 এই বিপ্লবের সময়কাল, এই সময়কালটাতে। ওকে, একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা 1830 এবং 48 বিপ্লবের তুলনা কি? 1830 বিপ্লব কয়েকটি দেশে হচ্ছে, ফ্রান্স, বেলজিয়াম, পোল্যান্ড, কিন্তু 1848 বিপ্লব অনেকগুলো দেশে হচ্ছে। 1830 দাবি কি ছিল? সাংবিধানিক শাসন, উদারনীতিবাদের প্রসার ঘটানো। 1848 দাবি কি ছিল? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। ওকে, 1830 বিপ্লব ফ্রান্স, বেলজিয়ামে সাফল্য পেলেও পোল্যান্ডে ব্যর্থ হয়, এবং 1848 বিপ্লব বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়, কিন্তু তার একটা প্রভাব ছিল দীর্ঘমেয়াদী। এবং 1830 বিপ্লব বেলজিয়ামে সাফল্য লাভ করছে, আর 1848 বিপ্লবের প্রেক্ষিতেই ইতালি এবং জার্মানিতে আমরা দেখতে পাবো কি না, ঐক্যের একটা ভিত্তি বেসিক্যালি এক্সপ্যান্ড করছে বা প্রসারিত হচ্ছে। ওকে, তো এই মোটামুটি জায়গা, যেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই নোটস আমি আপনাদেরকে পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সার্থক ইতিহাস পাঠ, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো নোটসটাও আপনারা পেয়ে যাবেন, একটু ক্লাসটা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এই টপিক রিলেটেড আমরা 30টা এমসিকিউ, আমরা প্রত্যেকটা টপিকের শেষে আমরা এমসিকিউ আলোচনা করার চেষ্টা করছি, যাতে এমসিকিউ রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়। ওকে, তো 1830 সালে বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? জার্মানি, ফ্রান্স, ইতালি না অস্ট্রিয়া? তো এটি উত্তর হচ্ছে ফ্রান্স। দেখুন, ক্লাসটি করলে এই 30টি এমসিকিউ আপনারা সহজেই উত্তর দিতে পারবেন। দেখুন পরের অপশনগুলো আমরা যদি যাই। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1830 সালের ফ্রান্সের বিপ্লব কি নামে পরিচিত? ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব, নভেম্বর বিপ্লব নাকি জুন বিপ্লব? জুলাই বিপ্লব 1830 সালের, আর 1848 সালেরটা ফেব্রুয়ারি বিপ্লব, তাই তো? 3 নম্বর প্রশ্ন, 1830 সালের বিপ্লবে ফ্রান্সের কোন রাজার পতন ঘটে? লুই ফিলিপ, দশম চার্লস, লুই নেপোলিয়ান, প্রথম নেপোলিয়ান? আমরা কি দেখলাম ক্লাসে? দশম চার্লসের পতন ঘটলো এবং লুই ফিলিপ ক্ষমতায় এলেন, দশম চার্লসের পতন ঘটছে। ওকে, তারপর 4 নম্বর প্রশ্ন, দেখুন আপনারাই উত্তর করতে পারবেন যদি ক্লাসটি শুনে থাকেন। 1830 সালে কোন দেশ নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা লাভ করে? পোল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি না ইতালি? বেলজিয়াম আমরা দেখলাম। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, 1830 সালের পোল্যান্ডের বিদ্রোহ কোন দেশের শাসনের বিরুদ্ধে ছিল? অস্ট্রিয়া, রাশিয়া, ফ্রান্স নাকি প্রাশিয়া? এটাও আমরা ক্লাসে পেয়েছি, রাশিয়া, তাই তো? আচ্ছা, 1848 সালের বিপ্লব কি নামে পরিচিত? জাতীয়তাবাদের বছর, বিপ্লবের বছর, উদারনীতিবাদের বছর নাকি সমাজতন্ত্রের বছর? বিপ্লবীদের বছর বা বিপ্লবের বছর নামে পরিচিত 1848 সাল, বা ইয়ার অফ রেভলিউশনস বলা হচ্ছে। ওকে, আচ্ছা 7 নম্বর প্রশ্ন, 1848 সালের বিপ্লবে ফ্রান্সে কোন রাজার পতন ঘটে? দশম চার্লস, লুই ফিলিপ, নেপোলিয়ন তৃতীয় নাকি প্রথম নেপোলিয়ন? লুই ফিলিপ, তাকে পরাজিত করে নেপোলিয়ন থার্ড তিনি ক্ষমতায় এলেন, আমরা দেখলাম। ওকে, আচ্ছা 1848 সালে ফ্রান্সে কি ধরনের ক্ষমতা বা শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়? প্রথম প্রজাতন্ত্র, দ্বিতীয় প্রজাতন্ত্র, সাংবিধানিক রাজতন্ত্র নাকি সাম্রাজ্য? এটা প্রজাতন্ত্র হবে। ওকে, প্রজাতন্ত্র, রোজ এত টাইপ করা। আচ্ছা, দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে 1848 সালে। ওকে, আচ্ছা
তারপরে 9 নম্বর প্রশ্ন, 1848 সালে জার্মানিতে কোন পার্লামেন্ট গঠিত হয়? খুব সহজ প্রশ্ন, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট। এটাও আমরা ক্লাসে পেয়েছি। 1848-এ অস্ট্রিয়ার কোন রক্ষণশীল নেতার পতন ঘটে? খুব সহজ প্রশ্ন, মেটারনিখের। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলন কি নামে পরিচিত? দেখবেন নোটসের মধ্যে আছে রিসোর্জিমেন্টো, আমরা ডিটেলসে পরের ক্লাসে পড়বো। আচ্ছা, ইতালি জাতীয়তাবাদী আন্দোলনে কে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন? ক্যাভুর, ম্যাজ্জিনি, গ্যারিবল্ডি না ভিক্টর ইমানুয়েল? ম্যাজ্জিনি, এটাও আমরা পেয়েছি। 1848 সালে হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব কে দেন? এটাও আমরা পেয়েছি, লুই কসুৎ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, 1830 এবং 1848 সালে বিপ্লবের পেছনে কোন মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। ওকে, 1848 সালে বিপ্লবের প্রধান কারণ কি? অর্থনৈতিক সংকট, ধর্মীয় দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদী সম্প্রসারণ নাকি শিল্প বিপ্লবের অভাব? অবশ্যই অর্থনৈতিক সংকট, ইকোনমিক ক্রাইসিস। 1830 সালে বেলজিয়ামের প্রথম রাজা কে হচ্ছে? এটাও আমরা পেয়েছি, তাই তো, লিওপোল্ড প্রথম। আচ্ছা, 1848 সালে ইতালিতে কোন শক্তির বিরুদ্ধে বিদ্রোহ হয়? এটাও আমরা পেয়েছি, অস্ট্রিয়া। আচ্ছা, জাতীয়তাবাদী উত্থানে কোন ঘটনা সবচেয়ে বেশি প্রভাব ফেলে? ফরাসি বিপ্লব 1789। আচ্ছা, তারপরের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অবশ্যই অটো ভন বিসমার্ক। আচ্ছা, 1848 সালের বিপ্লবের ফলে কোন দেশে দীর্ঘমেয়াদী ঐক্যের প্রক্রিয়া শুরু হয়? ইতালি এবং জার্মানি। ইতালির ইউনিফিকেশন এবং জার্মানির ইউনিফিকেশন। ওকে, 21 নম্বর প্রশ্ন, 1830 সালের বিপ্লবের তুলনায় 1848 সালের বিপ্লব কিভাবে ভিন্ন? সীমিত পরিধি, ব্যাপক পরিধি, শুধু অর্থনৈতিক দাবি নাকি ধর্মীয় দাবি? ব্যাপক একটা বিস্তার দেখা যাচ্ছে। ওকে, ব্যাপক পরিধি। আচ্ছা, 1848 সালে কোন জাতীয়তাবাদী নেতা রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন? এই প্রশ্নটি কিন্তু সম্ভবত আলোচনার মধ্যে নেই, একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে মাজ্জিনি। ওকে, মাজ্জিনি। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, 1848 সালের হাঙ্গেরির বিদ্রোহ কোন সাম্রাজ্যের বিরুদ্ধে ছিল? হাঙ্গেরি মূলত হ্যাবসবার্গ সাম্রাজ্যের বিরুদ্ধে বিপ্লব করছে। ওকে, আচ্ছা, 1830 সালের বিপ্লবের ফলে ফ্রান্সে কি ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো? 1830 সালে বিপ্লবের ফলে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। ওকে, আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের দীর্ঘমেয়াদী ফল কি? ইতালি এবং জার্মানি ঐক্য প্রক্রিয়া শুরু হচ্ছে। খুব সহজ প্রশ্ন। আচ্ছা, জাতীয়তাবাদ প্রসারে কোন সাহিত্যিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? রোমান্টিকতাবাদ বা রোমান্টিসিজম। 27 নম্বর প্রশ্ন, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রধান লক্ষ্য কি ছিল? জার্মানির ঐক্য এবং গণতান্ত্রিক সংস্কার। ওকে, আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, 1830 এবং 48 বিপ্লবে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কৃষক, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, অভিজাত শ্রেণী না ধর্মীয় নেতা? শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, কেননা তাদের সংবাদপত্রের নিয়ন্ত্রণ বা ইত্যাদি জায়গাগুলো আমরা দেখতে পেলাম কি না সেই ক্ষমতাগুলোকে কোথাও গিয়ে লঘু করে দেওয়া হচ্ছে বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। তো এই মধ্যবিত্ত শ্রেণীরা কিন্তু জাতীয়তাবাদের বিকাশে বিশাল বড় একটা রোল প্লে করছেন। ওকে, 29 নম্বর প্রশ্ন, 1848 সালের কোন দেশের বিদ্রোহ রাশিয়ার সাহায্যে দমন করা হয়? তো এটি বেসিক্যালি আমরা দেখতে পাবো হাঙ্গেরি। 30 নম্বর প্রশ্ন, 1830 এবং 48 বিপ্লবের মূল পার্থক্য কোথায়? 1830 সালে বিপ্লব সীমিত, 1848 সালে বিপ্লব ব্যাপক। ওকে, তো মোটামুটি 30টা প্রশ্ন আমরা যদি ক্লাসটা একটু দেখে থাকি তাহলে সহজেই উত্তরগুলো আমরা করতে পারছি আশা করছি। তো এই মোটামুটি 1830 এবং 48 বিপ্লব আমরা ইউরোপের ইতিহাসের একদম সিলেবাস ধরে ক্লাস করছি। তো এর পরের দিন আমরা সম্ভবত ইতালি এবং জার্মানির ঐক্যকরণের যে জায়গা সেই জায়গাগুলো কভার করব। এর পাশাপাশি আমি ব্ল্যাকবোর্ড সিরিজ যেখানে 200 প্রশ্ন এবং মডেল প্রশ্ন সিরিজ 60 প্রশ্নের সেটাও কন্টিনিউ রাখছি। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা রোজ ক্লাস করছেন একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলেই হবে। ওকে, তো থ্যাংক ইউ যারা ক্লাস করছেন প্রত্যেক দিন। প্রিপারেশনটা একটু মজবুত করুন, পজিটিভলি করুন এবং কোয়ালিটিভ স্টাডির দিকে গুরুত্ব দিন। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।